রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে। এবারও আমরা সেই ধারাবাহিকতায় দেখলাম 9,38,000 কোটি টাকার বাজেট এবং এখানে ঘাটতি প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। এখন এই ঘাটতিটা আসলে পূরণ হবে কি করে? একটা হচ্ছে মানে দেশের ভেতর থেকে ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে, আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ বা অনুদান থেকে। সো আবারও আমরা দেখব যে দেশের ব্যাংক খাতের উপরে একটা চাপ তৈরি হবে এবং বাইরে থেকে যে ঋণের কথা মানে ধরা হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে, বিদেশি ঋণ বা অনুদান, সেখানেও খুব ভালো খবর তো আমরা দেখছি না। বিকজ IMF তাদের যেই লোন দেওয়ার কথা ছিল সেটার লাস্ট 2টো কিস্তি তারা এই সরকারের সময় বাতিল করেছে। IMF যখন ঋণের কিস্তি বাতিল করে এবং তখন দেখা যায় যে অন্যান্য দাতা সংস্থাগুলো আর সেভাবে ঋণ দিতে চায় না। রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে। বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। সো সেই জায়গায় এত বেশি ট্যাক্স সরকার আহরণ করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সো এই সকল কিছু মিলিয়ে বাজেটটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন থাকে। তবে এই বাজেটে বেশ কিছু জায়গায় স্বস্তির ব্যাপার আছে। অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক মাফ করা হয়েছে। সো সেই জিনিসগুলোর দাম কমবে বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে মুদ্রাস্ফীতি প্রায় 9.42% কাছাকাছি। সো দ্যাট ইজ আ ভেরি হাই নাম্বার, মানে 9.4 মানে অনেক। সো এই মূল্যস্ফীতিটা কি করে কমিয়ে আনা যায়, আশা করি সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নেবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। সো এই সব কিছুই কিন্তু মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে। সো দেখা যাক সরকার এই ব্যাপারে কি করে।